কি যে হলো কিছুই বুঝতে পারছি না। গত মাসেও তো এই নদী থেকে মাছ ধরে আমি বেশ অনেক টাকাই উপার্জন করতে পেরেছি। তবে হঠাৎ যে কি শুরু হলো কি জানি বাবা। আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে ওই বেটা খোকন আর পাঁজুর ওপর। তা কিন্তু ঠিক। যবে থেকে এই নদীতে মাছের সংখ্যা কমেছে, ঠিক তবে থেকেই ওদের ঠাটবাট আরও যেন বেড়েছে। আমার তো মনে হচ্ছে এই নদীর মাছ কমার পিছনে ওই বেটাদেরই হাত আছে। বলা তো যায় না, ডাকাতের বংশ সব। ওদের বাপ ঠাকুরদারা একসময় এই গ্রামে যে কি অত্যাচার চালিয়েছে। আমি আমার বাপের মুখে শুনেছি এই ওদের ঠাকুরদা শ্যামনাথ ঘরামি এই এক সময় এই গ্রামে ভয়ানক রাজত্ব চালিয়েছে। এই সবাই একেবারে জমের মতো ভয় পেত তাকে। লোকে বলে সে মা কালীর বড় ভক্ত ছিল। মধ্যরাতে মা কালীর পুজো করে কালো ঘোড়ায় চেপে গ্রামে ডাকাতি করতে বেরোতো। তার ঘোড়ার টকবক শব্দ শুনেই লোকের বুক কেঁপে উঠত। বটে, শুনেই তো আমার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা, কি ভয়ানক লোক! হ্যাঁ, আর খোকন আর পাঁজুটা তো ওই বংশেরই ছেলে। ওদের মধ্যে এখনো ওই শ্যামনাথের রক্ত বইছে। সবাই তো তাই ওদের কম বেশি হলেও ভয় পেয়ে চলে। আচ্ছা, সতীশের কি কোনো খবর পেলি নাকি? সপ্তাহখানেক হলো ও বেটা গেল কোথায় বলতো? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। সেই যে শেষবারের মতো আমাদের সাথে এ নদী থেকে মাছ ধরে ফিরলো, তারপর জানি না বেটা গেল কোথায়। তবে সেদিন ফেরার সময় ও বলছিল ওর নাকি কিছু কাজ আছে, তাই রাতের দিকে এদিক পানে একবার আসবে বলছিল। তারপর থেকেই তো আর দেখা গেল না ওকে। আমি তো সেদিন ওর বাড়ি গেছিলাম, দেখলাম বাইরে থেকে তালা মারা। বাড়িটাও কেমন যেন ভুতুরে লাগছিল। একটা গা ছমছমে ব্যাপার ছিল আশেপাশে। হঠাৎ নিতাই কিছু একটা ভেবে হারাধনের দিকে তাকালো। না, আর এখানে থাকাটা ঠিক হবে না। চল, এবার আমরা ফিরে যাই। কেন ফিরে যাব কেন? ওরে ওরে, তুই কি ভুলে গেলি নাকি? হরিপদ গতকাল সন্ধেবেলায় এই নদীতে কি দেখেছে? আরে দূর, ও বেটা রোজ সন্ধ্যাবেলায় গ্যাঁজা টানে। ওর কথা বিশ্বাস করিস নে, যত সব। হারাধনের কথাটা ঠিক। তবে যবে থেকে এই নদীতে মাছের সংখ্যা কমেছে, ঠিক তবে থেকেই এই নদীতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে। গ্রামের বেশ কিছু জেলে আর মাঝি এই নদীর জলে কোনো অদ্ভুত জীবের দেখা পেয়েছে। লোকের মুখে শোনা গেছে যে প্রাণীটা ঠিক মানুষের মতো সাঁতরে এই নদীর জলে ঘোরাফেরা করে। তবে কেউই ওই প্রাণীকে এখনও অবধি স্পষ্টভাবে দেখেনি। কেউ কেউ এটাও বিশ্বাস করে যে ওই রহস্যময় প্রাণীটার জন্যেই এই নদীর মাছ কমতে শুরু করেছে। সব মাছ মনে হয় ওই প্রাণীটা একাই খেয়ে ফেলে। হঠাৎ নিতাই যেন কিছু দেখে থমকে গেল। তার মুখটা এখন ফ্যাকাশে হয়ে গেছে। ওরে ওরে হারাধন, ওই দেখ! নিতাইয়ের কথায় হারাধন পিছনে তাকালো। তারপর তার শির দ্বারা দিয়ে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। কি ওটা? এদিকেই তো আসছে বলে মনে হচ্ছে। জলের মধ্যে কিছু একটা যেন ডুবসাঁতার দিয়ে তাদের নৌকার দিকেই এগিয়ে আসছে। খুব দ্রুত গতিতে ওটা এগোচ্ছে তাদের দিকে। নিতাই, পালা এখান থেকে। হারাধন আর নিতাই দুজনে পড়ি কি মরি করে নৌকাগুলো কোনো রকমে পাড়ের কাছে ফিরিয়ে আনলো। ওই প্রাণীটা ওদের পিছু করতে করতে পাড়ের দিকে এসে পড়েছে। দুজন নৌকা থেকে নেমে দেখলো প্রাণীটা আর জলের মধ্যে নেই। সে এখন তার মুখটা জলের বাইরে বের করেছে, আর ঠিক এক নজরে তাদের দিকেই তাকিয়ে। ও ওরে ওরে ওরে, ওই দেখ! কেমন ভাবে আমাদের দিকেই তাকিয়ে! নিতাই আর হারাধন
আর দাঁড়িয়ে থাকতে পারল না ওই দৃশ্য দেখে। ভয়ের চোটে যেন তাদের পাগুলো নিজের থেকেই চলতে শুরু করেছে। তারা দুজনে হাঁপাতে হাঁপাতে দৌড়ে পালালো ওখান থেকে। প্রাণীটা যেন ওদের বুঝিয়ে দিল যে এই নদী এখন তার, কেউ যেন তার এই নদীর দিকে ফিরেও না তাকায়। তারপর ঝপ করে আবারও ডুবে পড়ল জলের মধ্যে। পরের দিন সকালে হারাধন আর নিতাই সোজা গিয়ে হাজির হলো গ্রামের বটতলায়। সেখানে রোজ এই গ্রামের মোড়ল অমরবাবু কিছু লোকজন জড়ো করে একটা ছোট্ট আলোচনা সভা জমিয়ে বসে। তাদেরকে অসময়ে ওখানে দেখে অমরবাবু একটু অবাক হলো। তারপর বলল, কি রে, তোরা আজ হাটে যাসনি? হারাধন মুখ কাঁচুমাচু করে বলল, আর হাট? কাল যে আমরা দুজন বেঁচে ফিরেছি, এই সৌভাগ্য। হ্যাঁ গো, যা বাঁচান বেঁচেছি কাল। উফ, আমরা আর কোনোদিনও ওই শাপলাপুরীর দিকে যাব না। ওখানে এক ভয়ানক প্রাণী বাসা বেঁধেছে। ওই প্রাণীটা কাল সন্ধ্যাবেলায় আমাদের তাড়া করেছিল। কাল ওর হাত থেকে খুব জোর বেঁচেছি। আর না। কি, তোরা ওই প্রাণীটা দেখেছিস? এই নিয়ে কতজনের মুখ থেকে যে এই একই ঘটনা শুনলুম। না না, আমাদের এভাবে এই কতদিন চলবে বলো দেখি? জমানো পুঁজি তো সবই শেষ। এভাবে ভয় পেয়ে আমরা নদীতে না গেলে আমাদের যে না খেয়ে মরতে হবে। না 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 না, এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। এই চল তো, চল একবারখানি গিয়ে দেখি। অমরবাবু হারাধন আর নিতাইয়ের সাথে কিছু লোককে সঙ্গে নিয়ে হেঁটে চলল ওই নদীর দিকে। নদীর পাশে এসে সবাই দাঁড়ালো। হারাধন আর নিতাইয়ের নৌকাটা জলের ঢেউ খেতে খেতে কাদাগোলা মাটির ওপর এসে পড়েছে। এই যে ঠিক এই জায়গাতেই আমরা দেখেছিলাম ওই 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 অদ্ভুত প্রাণীটাকে। মোড়ল একবার চারিপাশটা ভালো করে দেখল, তারপর বলল, বটে, তবে তোরা ঠিক দেখেছিস তো? গেঁজা ফেঁজা টানিসনি তো? আরে না গো, আমরা নিজের চোখে দেখেছি। কি যেন একটা জল থেকে উঠে এই এই আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। না 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 না, এতটা ভুল তো আর সবাই করবে না। তবে সবাই প্রাণীটাকে শুধু জলের ভিতরেই দেখেছিল। তোরাই প্রথম তাকে জলের বাইরে আসতে দেখেছিস, তাই আর কি জিজ্ঞেস করলাম। কিছু মনে করিস নে বাপ। ঠিক আছে, এখন ফেরা যাক। এ বিষয়ে আমি ভেবে দেখছি কি করা যায়। এই চল রে সবাই। এই বলে সবাই গ্রামের দিকে ফিরে যাচ্ছিল। এমন সময় একটা লোক তাদের সামনে এসে দাঁড়ালো। এ কি, পাঁজু, তুই তুই এখানে? কি ব্যাপার? হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূর থেকে দেখলাম তোমরা এখানে ভিড় করে দাঁড়িয়ে। তাই ভাবলাম কোনো কারোর লাশ টাস পেলে নাকি। নদীতে যা শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি আমাদেরও গ্রাম ছাড়তে হবে। পাঁজু ঘরামির মুখে এই কথা শুনে সবাই একটু অবাক হলো বটে। পাঁজু, যে কিনা একসময় এই গ্রামে পট পট করে মানুষ মারত, আজ সে কোনো প্রাণীকে ভয় পেয়ে গ্রাম পর্যন্ত ছাড়তে রাজি। কি হে মোড়ল, ওভাবে অবাক চোখে তাকিয়ে কেন? কিছু ভুল বললাম নাকি? না চেয়েও এক প্রকার ভয়ে পেয়ে পাঁজুর মিথ্যে গুণগান গেয়ে অমরবাবু বলল, না মানে এই তোদের মতো ছেলের মুখে এ কথা কি আর মানা যায়? তোরা হলি গিয়ে সাহসী, তোরা কিনা শেষমেশ এই সামান্য একটা প্রাণীকে ভয় পাচ্ছিস, তাই আর কি। থাক থাক, আর মিথ্যে গুণগান গাইতে হবে না। আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। এখন যাও, এখান থেকে চলে যাও। এই নদী খুব একটা সুবিধার নয়। বেশিক্ষণ থাকলে তোমাদেরও ওই প্রাণীটা
এই বলে পাঁজু গট গট করে হেঁটে সবার সামনে দিয়ে চলে গেল। এরপর সবাই গ্রামে ফিরল। সূর্য ডুবে রাতের আধার নামল নিশিপুর গ্রামে। শাপলাপুরি নদীর পাড়ে আজ দুটো লোক দাঁড়িয়ে কি যেন বলা কওয়া করছে। কি ওই বেটা মোড়ল সবাইকে নিয়ে এখানে এসে হাজির হয়েছিল নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি, আমরাই যে ওই প্রাণী সেজে লোককে ভয় দেখিয়ে নদী থেকে তাড়াচ্ছি, সেটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গ্রাম থেকে মার খেতে খেতে বেরোতে হবে। ওই বেটা মোড়লটাকে আগে সরাতে হবে। বেটার মাথায় বুদ্ধি আছে। না 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 না, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। তবে হ্যাঁ, ওদের কথা শুনে যা বুঝলাম, এবার আর ভুলেও কেউ এই নদীর দিকে আসবে না। কাল নিতাই আর হারাধনকে যা ভয় দেখিয়েছি, বেটারা পুরো গ্রামের ওটিয়ে দিয়েছে এই নদীতে নাকি ভূত আছে, আর সেই নদীর সব মাছ খেয়ে ফেলছে। ভূতটা যে আমি, সেটা আর কেউ জানে না। তাদের সব কথা একটা ঝোপের আড়াল থেকে হারাধন আর নিতাই শুনছিল। হঠাৎ নিতাই একটু নড়ে চড়ে উঠল। শুকনো পাতায় খসমস শব্দ হওয়াতে খোকন আর পাজু ঝোপটার দিকে তাকিয়ে বলল, এই কে রে? কে আছিস ওখানে? আমাদের কথা আড়াল থেকে শুনছিস? তবে রে, এত সাহস! বলেই কোমর থেকে একটা ধারালো ছোড়া বের করলো খোকন। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। নিতাই, কি যে করিস না তুই? নিতাইয়ের মুখটা শুকনো হয়ে গেছে তখন। ভয়ে ভয়ে চেয়ে নিতাই বলল, তোর পিছনে দেখ। হারাধন পিছনে ফিরে দেখল তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে পাজু। আচ্ছা, তবে তোরা আড়াল থেকে লুকিয়ে আমাদের কথা শুনছিলিস? এত বড় আস্পর্ধা তোদের! দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি এর পরিণাম কি হতে পারে। এই খোকন, খোকন, এই দেখ রে, এই ব্যাটারা আমাদের কথায় আড়ি পাচ্ছিল। খোকনের চোখে তখন আগুন জ্বলছে। তাদের এই গুপ্ত কথা যে আড়াল থেকে এরা শুনে ফেলেছে, এটা ভেবে তার রক্ত যেন রাগে তখন টকবক করে ফুটতে শুরু করেছে। বড় বড় পা ফেলে হিংস্র জন্তুর মতো এসে দাঁড়ালো সে। তা আমাদের সব কথা যখন তোরা শুনেই ফেলেছিস, তখন তোদের তো আর বাঁচিয়ে রাখা যাবে না। এই হারাদনটাকে মেরে ফেল, আর এই ব্যাটাকে বাঁচিয়ে রাখ। মরণের ভয় একে আস্তে আস্তে খেতে শুরু করবে, আর এই ভয়তে ভুলেও এই নদীর কথা কোনোদিনও মাথায় আনবে না। এই গ্রামের কোনো লোককে আমরা শান্তিতে থাকতে দেব না। আস্তে আস্তে সবাইকেই এই গ্রাম ছাড়া করব। আমাদের বাপকে তোরা সকল গ্রামবাসী মিলে পিটিয়ে মেরেছিলিস। তখন আমাদের বয়সটা কম ছিল বলে কিছু করতে পারিনি। তবে তবে আজ সময় এসেছে। তোদের বাপ তোদের ঠাকুরদার মতোই একটা ডাকাত ছিল, তাই তো হাতে পেয়ে সবাই তাকে পিটিয়ে মেরেছিল। তোর বাপ যে কম অত্যাচার করেনি আমাদের ওপর। এই চুপ একদম, অনেক হয়েছে। এবার তোরা দুজনেই মরবি। খোকন তার হাতের ধারালো ছোড়াটা তুলে ধরল। তারপর শয়তানি হাসি হাসতে হাসতে হারাধনের দিকে এগোতে শুরু করলো। তার হাত থেকে হারাধনকে আজ কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ খোকনের মুখের শয়তানি হাসিটা নিমেষে যেন উধাও হলো। তার মুখটা আস্তে আস্তে ম্লান হতে শুরু করেছে। কি হলো? থমকে গেলি কেন? ওটা ওটা কি দাঁড়িয়ে আমাদের দিকেই তো তাকিয়ে আছে বলে মনে হচ্ছে না? খোকনের ইশারায় পাজু চেয়ে দেখল একটা অবয়ব কিছু হাত দূরে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে রয়েছে। এই কোন হতবাকা? কে আছিস ওখানে? কে ওখানে? এখান থেকে চলে যা বলছি, না হলে তোকেও কিন্তু এভাবে মরতে হবে।
পাঁজু আর খোকনের কথা শুনে নিতাই আর হারাধনও ওই দিকে তাকিয়ে দেখল। সত্যি একটা কেউ যেন দাঁড়িয়ে রয়েছে একভাবে। অন্ধকারের মধ্যে যেন তার চোখগুলো শিয়ালের মতো জ্বলছে। হঠাৎ ওই কালো মূর্তিটা ওখান থেকে চলে গেল। তাকে লক্ষ্য করে পাঁজু আর খোকন ধাওয়া করল। তাদের পিছন পিছন হারাধন আর নিতাইও ছুটে গেল তাদের দিকে। নদীর এক প্রান্তে এসে দাঁড়িয়েছে ওই মূর্তিটা। ওই কালো মূর্তিটাকে ভালো করে দেখল খোকন আর পাঁজু। দেখা মাত্রই তাদের সারা শরীরটা যেন কেঁপে গেল। ভয়ে যেন হাত পা জমে যেতে শুরু করলো তাদের। এটা কি করে সম্ভব? না না না, এটা হতে পারে না। ততক্ষণে হারাধন আর নিতাইও এসে দাঁড়িয়েছে সেখানে। তারাও এবার যেন ওই মূর্তিটাকে দেখে কেঁপে উঠল। সতীশ, তুই আরে 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 তুই এইখানে কি করছিস? সতীশ তার কোনো কথার জবাব দিল না। আস্তে আস্তে সতীশের শরীরটা একটা ভয়ানক প্রেতের রূপ ধারণ করল। পচা গলা দেহটা নিয়ে সতীশ যেন হাওয়ায় ভেসে উঠল। সতীশ, তোকে তোকে তো আমরা সেদিন মেরে এই নদীর জলে ফেলে দিয়েছিলাম। তবে তবে তুই আজ এখানে এভাবে না না না, তুই সতীশ নোস। এটা এটা হতে পারে না। আমি 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 বিশ্বাস করি না। এসব এসব কিছু ভুল। আমি আমি এসবের কিছুই বিশ্বাস করি না। সতীশের দুটো চোখ যেন আগুনের ভাটার মতো দাও দাও করে জ্বলে উঠল। একটা বিদগুটে মার্কা হাসি হেসে সে তার একটা হাত লম্বা করে বাড়িয়ে দিল খোকনের দিকে। তারপর টুটিটা টিপে তুলে ধরল হাওয়াতে। তারপর মরাত করে একটা শব্দ হলো। কাটা মুরগির মতো ছটপট করতে করতে জিভ বের করে প্রাণ হারালো খোকন। তারপর খোকনের প্রাণহীন দেহটা ঝপ করে মাটিতে পড়ল। পাঁজু এবার বুঝল এবার তার পালা। সেও আজ এই প্রেতের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। কি ভেবেছিলি? লোককে প্রাণে মেরে ভয় দেখিয়ে তোরা এই নদীটা হাতিয়ে বসবি? গলা দিয়ে আওয়াজ বেরোলো না পাঁজুর। তাও সে কাঁপা কাঁপা গলায় তাকে জবাব দিয়ে বলল, আমার বড় ভুল হয়ে গেছে। আমাকে মেরো না সতীশদা, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, তোর মধ্যে আমার জন্য এত সম্মান কবে থেকে জেগে উঠল রে? মারার আগে তো খুব কটু কথা বলেছিলি, এখন একেবারে দাদা বলে সম্মান দিচ্ছিস যে। যতই আমাকে এখন দাদা কাকা মামা বলো না কেন, মরতে তো তোমাকে আমার হাতেই হবে আজ। নিতাই আর হারাধন এবার বুঝল যে সতীশ এদের হাতেই মরেছিল। সতীশের অনুপস্থিতির কারণটাও এবার তাদের কাছে যেন আরো পরিষ্কার হলো। হারাধন, নিতাই, জানিস না এই শয়তানের বাচ্চাগুলো কিভাবে মেরেছিল সেদিন আমাকে? তোদের মতো আমিও এদের সত্যিটা জেনে ফেলেছিলাম। তখনই আমাকে মেরে মাঝ নদীতে নিয়ে গিয়ে আমার দেহটা জলের মধ্যে ফেলে দেয়। সাথে আমার নৌকাটার মধ্যে আগুন লাগিয়ে সেটাকেও জলের মধ্যে ডুবিয়ে ফেলে, কেউ যাতে আমার কোনো অস্তিত্ব না খুঁজে পায়। এরা এই নদী থেকে সব মাছ ধরে সেগুলোকে বেশি দামে বেআইনি ভাবে শহরে পাচার করে। লোকে এই নদীতে মাছ ধরতে এলে এই পাঁজুর বাচ্চাটা ভূত সেজে তাদেরকে ভয় দেখিয়ে তাড়াতো, যাতে এই নদীর একটাও মাছ অন্য কারুর হাতে না পড়ে। হারাধন আর নিতাইয়ের মধ্যে এবার সব কিছু জলের মতো পরিষ্কার হলো। খোকন আর পাঁজু মিলে যে এই বড় ষড়যন্ত্র করে বেআইনি মাছ পাচারের ব্যবসা শুরু করেছিল,
এবার সেটা খুব সহজেই বুঝতে পারল তারা। সতীশ আবারও একটা হাত লম্বা করে বাড়ালো পাজুর দিকে। একইভাবে সে পাজুর গলাটা টিপে হাওয়ায় তুলে ধরল। হারাধন আর নিতাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। তারপর মরাত করে সেই শব্দ হলো। নিমেষের মধ্যেই পাজুর দেহটা মাটিতে পড়ল। তোরা চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি এ নদী আবারও ঠিক আগের মতোই রূপ নেবে। বিকট একটা হাসি হেসে সতীশের দেহটা হাওয়ায় যেন মিলিয়ে গেল। কিভাবে যে রাতটা কেটে গেল তা হদিশ মিলল না কারুরই। নদীর এক কোণায় এক চিলতে সূর্যর টুকরো দেখা গেল। ভোর হচ্ছে আস্তে আস্তে। পাখিদের আনাগোনা শুরু হয়েছে। হারাধন আর নিতাই নদীর দিকে চেয়ে দেখল শোল আর মাগুর মাছগুলো ছলাৎ ছলাৎ করে লাফাচ্ছে। তারা বুঝল তাদের শেষমেশ এই গ্রাম ছেড়ে আর যেতে হচ্ছে না। আবারও আগের মতো হয়তো এই নদীর প্রাণ ফিরেছে কোনো এক চমৎকার শক্তিতে। হারাধন, হারাধন রে, দেখলি দেখলি তুই, কষ্টের দিন যে শেষ হলো আমাদের। চল 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 চল, খবরটা গ্রামে সবাইকে দিই। শাপলাপুরীর নদীর রূপ ফিরেছে সেই আগের মতো। নিশিপুর গ্রাম আজ এক খুশির জলসায় মেতে উঠবে। হারাধন আর নিতাই কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা একমাত্র মোড়লকে ছাড়া আর কাউকেই জানাবে না বলে ঠিক করেছে। নদীর মাঝখানের জলটার মধ্যে থেকে একটা মূর্তি ভেসে উঠল। মূর্তিটা সেখান থেকে হারাধন আর নিতাইয়ের চলে যাওয়াটা একভাবে দেখতে থাকলো, আর আশেপাশের গাছপালাগুলোকে যেন বুঝিয়ে দিল যে সে এখনো আছে। এই প্রকৃতি আর এই নদীকে সে রক্ষা করে যাবে আজীবন।